goes for the big shot. They win it, Bangladesh, and they win it in style. They're in the final. What a performance! What a performance from this team that grows with confidence and in stature in world cricket every single day. বাঘের থাবায় তছনছ পাকিস্তান। 2012 সালের প্রতিশোধ নিয়ে এশিয়া কাপের স্বপ্নিল ফাইনালের মঞ্চে বাংলাদেশ। মাশরাফিরা 5 উইকেটে হারালো আফ্রিদিদের। উল্লাসে মাতোয়ারা টাইগার ভক্ত সমর্থকরা। বাংলাদেশ হচ্ছে টাইগার, আর আমরা এবার টি-20 বিশ্বকাপ নিবই। এখন বাংলাদেশ অনেক শক্তিশালী, আশা করি ইন্ডিয়ার বিপক্ষে আমরা জিতবো। বাংলাদেশ দল খুব ভালো করতেছে এবং শেষ পর্যন্ত আমাদের মনোবল টিকিয়ে রাখতেছে। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানোর সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিয়ামতুল্লাহ বাবু। দর্শক, বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। সানোয়ার ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে অনেক স্বাগত। আমরা এই ব্যাপারে কথা বলবো আজকে বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচটি নিয়ে। তার আগে আমরা বিস্তারিত একটু দেখে আসি ম্যাচের। এশিয়া কাপের খবর। আবারও ক্রিকেট দুনিয়া কেঁপে উঠল বাঘের গর্জনে। এবার বাঘের থাবায় তছনছ পাকিস্তান, সেই সাথে প্রতিশোধের 16 আনা পূরণ করল টাইগাররা। কারণ 2012 সালের ফাইনালে এই মিরপুরেই পাকিস্তানের কাছে মাত্র 2 রানে হেরেছিল বাংলাদেশ। এ জয়ে স্বপ্নিল ফাইনালের মঞ্চে উঠল বাংলাদেশ। ইতিহাস রচনার দিনে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে 7 উইকেটে 129 রান করে পাকিস্তান। জবাবে 5 বল হাতে রেখে 5 উইকেটে দারুণ জয় পায় স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের পেসারদের আগুনে পুড়ে ছাই হয় পাকিস্তানের ওপেনিং জুটি। দলীয় 12 রানেই বিদায় নেন 2 ওপেনার খুররাম মঞ্জুর ও শারজিল খান। এরপর অধিনায়ক মাশরাফির দাপটে টিকতে পারেননি মোহাম্মদ হাফিজও। এরপর তাসকিনের শিকারে পরিণত হয়ে আউট হন ওমর আকমল। দলীয় 28 রানে 4 উইকেট হারিয়ে দারুণ বিপদে পড়ে পাকিস্তান। তবে শেষ পর্যন্ত সরফরাজের 58 রানে চড়ে বাংলাদেশকে 130 রানের টার্গেট দেয় পাকিস্তান। জবাবে তামিমের ছক্কা মেরে উড়ন্ত সূচনার আভাস দিলেও ব্যক্তিগত 7 রানে আউট হন তিনি। এরপর সাব্বিরও দারুণ কিছু ইঙ্গিত দিয়ে 14 রানে আউট হন। তবে অন্য প্রান্তে দাপটে ব্যাটিং করেছেন সৌম্য সরকার। তবে 2 রানের জন্য টি-20 ক্যারিয়ারের প্রথম 50-র আক্ষেপ নিয়ে ফেরেন সৌম্য। এরপর দ্রুতই মুশফিক ও সাকিব আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। কিন্তু আপোষহীন ছিলেন মাহমুদুল্লাহ ও অধিনায়ক মাশরাফি। স্নায়ুচাপ জয় করে মাহমুদুল্লাহর 22 ও মাশরাফির অপরাজিত 12 রানে 5 বল বাকি থাকতে ফাইনালের স্বপ্ন ছুঁয়ে ফেলে বাংলাদেশ। 6 মার্চ স্বাগতিকদের প্রতিপক্ষ ভারত। এশিয়া কাপের বাকি ম্যাচগুলো এখন শুধুই আনুষ্ঠানিকতা। এদিকে চাপমুক্ত হয়ে খেলার কারণেই পাকিস্তানের বিপক্ষে জয় এসেছে বলে মনে করেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। সেই সাথে বোলিংয়ে দারুণ সূচনা পাওয়ায় পরবর্তীতে ম্যাচের প্রতিটি মুহূর্তে তা আত্মবিশ্বাস জুগিয়েছে বলে জানান তিনি। আর বোলিংয়ে তাসকিন, আলামিন ও ব্যাটিংয়ে সৌম্যের প্রশংসা করেন ম্যাশ। অন্যদিকে ম্যাচ হারলেও দলের বোলারদের প্রশংসা করলেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি। পাশাপাশি বাংলাদেশ ভালো খেলেই ম্যাচটি জিতেছে বলে মনে করেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন দুই দলের অধিনায়ক। টস হারলেও আমাদের বোলিংয়ে তাসকিন প্রথমেই ওদের চাপে ফেলে দিয়েছিল, সেটাই আমাদের পরে এগিয়ে দিয়েছে। আলামিনও দারুণ বল করেছে। ব্যাট হাতে সৌম্য আর রিয়াদ ম্যাচে জয়টাকে আরো পরিষ্কার করে তুলেছে। ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচটাও চাপ মুক্ত হয়ে খেলতে চাই। সেই সাথে ধন্যবাদ দিতে চাই সমর্থকদেরকেও। আসলে বাংলাদেশ ভালো খেলেই ম্যাচটি জিতে নিয়েছে। আমাদের বোলাররাও ভালো বোলিং করেছে, কিন্তু ব্যাটসম্যানরা জয়ের জন্য স্কোরবোর্ডে যথেষ্ট পুঁজি করতে পারেনি। আশা করি ওয়ার্ল্ড টি-20-তে ভালো করব। দর্শক, আপনাদেরকে আগেই জানিয়েছি আমাদের সাথে বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচ নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত আছেন সানোয়ার হোসেন ভাই। আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। সানোয়ার ভাই, এক দুর্দান্ত আজকে আমরা ম্যাচে বাংলাদেশের জয় দেখলাম পাকিস্তানের বিপক্ষে, যেটা কিনা 2012 সালে তাদের কাছে হেরে আমরা আসলে ফাইনাল থেকে আমাদেরকে ছিটকে পড়তে হয়েছিল, রানার্স আপ হয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হয়েছিল। তো এইবার আবারও আমরা সেটার এক প্রকার বলা যায় যে প্রতিশোধ নিলাম। পুরো ম্যাচের প্রতিশোধ তো অবশ্যই হয়তো অন্যভাবে বলা যায়, কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা সুপার ডে, আমি বলবো যে মেমোরেবল ডে বাংলাদেশ ক্রিকেটের জন্য। 2012 যে কথাটা বলছিলেন যে ওইটা বোধহয় বাংলাদেশ ক্রিকেট কখনোই ভুলবে না। সাকিবের চোখের পানি এবং বাংলাদেশের সারা দেশের
মানুষ চোখের পানি ফেলেছে ওইটা। আমরা হয়তো একেবারে কাছে এসেও যেই ওয়েতে ওই এশিয়া কাপটা পারফর্ম করেছে, শ্রীলঙ্কাকে হারিয়ে, ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ ফাইনাল এসেছে এবং 2 রানে যে ম্যাচটা হেরেছিলাম, এটা আসলে কখনোই ভুলবে না। তবে কিছুটা হলেও কষ্টটা বা হয়তো লাঘব হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য আজকের এই ম্যাচটা দিয়ে। তবে নো ডাউট যে বাংলাদেশ ক্রিকেট আমরা যদি দেখেন 2015 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে বাংলাদেশ যে ওয়েতে ক্রিকেট খেলছে, বাংলাদেশ কিন্তু এখন আর বাংলাদেশ মাঠে নামে বাংলাদেশ জেতার জন্যই মাঠে নামে, কোনো ম্যাচ অপোনেন্ট চিন্তা করে না। সেম আশা করি আমি আজকের দিনটা তো শেষ, এখন কিন্তু আমরা ফাইনালের জন্য চিন্তা করার সময় এসে গিয়েছে বাংলাদেশের জন্য। মানে আজকের ডেতে প্রতিটা যদি আপনি চিন্তা করেন শুরু থেকে শেষ পর্যন্ত যে চিন্তা করেন, বাংলাদেশ ফুল ডমিনেট করেছে বাংলা ওই শুধু কিছুতে শুরুটায় আমরা আসলে ভারতের কাছে হেরে কিছুটা হলেও আমাদের একটু আত্মবিশ্বাস হয়তো বা নড়বড়ে অবস্থা হচ্ছে, কিন্তু পরের ম্যাচে কিন্তু যেভাবে ব্যাক করা হয়েছে, এটাই ভালো টিমের লক্ষ্য, কাম ব্যাক করাটা। আপনি দেখেন আমরা যেই ওয়েতে পাকিস্তান শুরু করেছিলাম, ইন্ডিয়ার সাথে খুব ভালো একটা শুরু করতে পারিনি, তারপরেও মাশরাফি কিন্তু পরে বলেছে আমরা স্ট্রংলি কাম ব্যাক করবো। সাকিব বলেছিলাম নেক্সট ম্যাচে আমরা স্ট্রংলি, অনেক সমালোচনা হয়েছিল সাকিবের ওদিন, কিছু মিস্টেক ছিল, ক্যাচ মিস করেছিল, সবকিছু সমালোচনা আমরা কিন্তু সহযোগ করা শুরু করে দিয়েছিলাম, কিন্তু ওরা মেসেজ দিয়েছিল আমরা স্ট্রংলি কাম ব্যাক করবো এবং ওরা এটা প্রমাণ করেছে। এবং যে জিনিসটা সবচেয়ে গুড সাইন যেটা হলো, আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের আগে আমরা যে পরে ওয়ার্ল্ড কাপ আছে, এই সময়টা আমাদের এই ধরনের একটা দরকার ছিল, পারফরমেন্স দরকার ছিল, যেটা এর চেয়ে ভালো প্ল্যাটফর্ম হতে পারতো না বোধ হয়। টি-20 এশিয়া কাপটা কিন্তু করে ফরম্যাটটা তৈরি করেছে, কিন্তু এটা নর্মাল 50 ওভার্স টুর্নামেন্ট ছিল, চেঞ্জ করেছে যে এটা একটা প্রিপারেশনের জন্য সব টিমগুলো মনে হয়, আমার মনে হয় বাংলাদেশের জন্য আইডিয়াল প্রিপারেশন ওয়েটে যাচ্ছে এবং বাংলাদেশের জন্য বিগ ওকেশন ওয়েট করছে। আমরা 6 তারিখ আমরা আশা করি ইন্ডিয়ার সাথে হয়তো ফার্স্ট ম্যাচ আমরা ভালো করি নেই, এই ম্যাচে আমরা স্ট্রংলি কাম ব্যাক করবো। আচ্ছা ভাই, যদি এবার আমরা বলি যে বোলিংয়ে যখন কিনা আমরা টসে হেরে আসলে বোলিং আমাদের উপর দেওয়া হয়েছিল পাকিস্তানের পক্ষ থেকে, তো সেই ক্ষেত্রে পাকিস্তান কিন্তু এর আগে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন তাদের ছিল 135, সেখানে আমরা এবার 129 রানে তাদেরকে আটকে ফেলেছি, যেটা কিনা আমাদের বোলারদের জন্য অবশ্যই ভালো সাফল্য বলতে পারবো। আর এছাড়া যদি বলি যে আরাফাত সানিকে আনা, যে বিশেষ করে মুস্তাফিজের ইনজুরির কারণে তিনিও কিন্তু 2 উইকেট পেয়েছেন, আলামিন 3 উইকেট পেয়েছেন, এর আগের ম্যাচেও তিনি ভালো করেছিলেন। তো সবকিছু মিলে আপনি বোলিং বিভাগের সার্বিক বিশ্লেষণটা কিভাবে করবেন? আজকে যদি শুরুটা দেখেন, টসটা হওয়ার পর আফ্রিদি স্ট্রেট ওয়েতে ব্যাটিং নিয়েছে, কারণ আজকের উইকেটটা কিন্তু ডিফারেন্ট ছিল অন্য যে কোনো উইকেট আগের এশিয়া কাপের উইকেটগুলির তুলনায়। দেখেন আজকের উইকেটে কিন্তু ঘাস ছিল না, যেটা ঘাস এক্সট্রা উইকেট ফাস্ট বোলারদের যেটা অ্যাডভান্টেজ পাওয়া যায় সেটা ছিল না। সবাই মনে করেছিল আইডিয়াল খুব একটা বড় স্কোর হবে এবং মাশরাফি বলেছিল সে জিতলেও ব্যাটিং নিত, স্বাভাবিকভাবে উইকেটটা ব্যাটসম্যানদের জন্য কিছুটা ফেভারেবল ছিল। এই উইকেটে আমাদের বোলাররা যেই ওয়েতে বোলিং করেছে, বিশেষ করে ফার্স্ট ক্রেডিটটা দিতে হবে তাসকিন, ফার্স্ট প্রেশারটা কিন্তু দিয়েছে, প্রথম 3 ওভারেও রান দিয়েছে 2 রান, যেটা টি-20 ক্রিকেটে একটা অপোনেন্টকে প্রেসারে ফেলার জন্য যথেষ্ট। এবং আলামিন ভালো বোলিং করেছে এবং আপনি যেটা বললেন আরাফাত সানির ইনক্লুশনটা, আজকের উইকেট কন্ডিশন সবকিছু মিলে এটা খুব একটা ভালো চয়েস ছিল। জানি আমরা মুস্তাফিজের বিকল্প বাংলাদেশ ক্রিকেটে বা ওয়ার্ল্ড ক্রিকেটেই নেই এখন, ওর বিকল্প তার হবে না। সানি যে ওয়েতে পারফর্ম করেছে, ফার্স্ট ওভার উইকেট পেয়েছে এবং আলামিন অসাধারণ, টোটাল টুর্নামেন্টই খুব ভালো বোলিং করেছে। মাশরাফি তো নো ডাউট যখন প্রেশার তখনই ও নিজেকে ইন্ট্রোডিউস করে এবং সবাই প্রতিটা, সাকিব তো নো ডাউট যে ওর সিচুয়েশন ওয়াইজ ট্যালেন্ট, যে কারণে বলা হয় সাকিব এমন একটা প্লেয়ার, ও ব্যাটসম্যানকে রিড করতে পারে, যে কোনো কন্ডিশনতে বা অ্যাডভান্টেজ নিতে পারে, সাকিব সবসময় প্রমাণ করে আসছে। ওভারঅল বাংলাদেশের বোলিং আপনি দেখেন শুধু পাকিস্তানের বোলিং ব্যাটসম্যানটা, আমরা হয়তো বা পাকিস্তান ওই শেপে নাই ব্যাটসম্যানরা, কিন্তু তারপরে যেই ক্লাসের ব্যাটসম্যান আছে ওদেরকে যেই ওয়েতে প্রেসারে রেখেছে সবসময়, কখনই ওরা ব্যাটিং ওপেন হতে পারেনি। একটা সাডেন টাইম সরফরাজ এবং হয়তো সোয়েব মালিক কিছুটা ব্যাটিং ভালো করেছে, বাকিটা সময় কেউই ভালো ব্যাটিং করতে পারেনি। এই ক্রেডিটটা কিন্তু ব্যাটসম্যান দিতে হবে, এত রাইট প্লেসে। টি-20 ক্রিকেটে ব্যাটসম্যানরা ডমিনেট করবে এটাই স্বাভাবিক, কিন্তু এখানে আমাদের বোলাররা ডমিনেট করেছে, যেই কারণে 130 একটা ডিসেন্ট টোটালে রেখেছে, যেটা আমরা জানি পাকিস্তানের বোলিং স্ট্রেংথ অনেক বেশি, হয়তো বা 140 প্লাস হলে এটা আরও কিছুটা ডিফিকাল্ট হতো আমাদের জন্য। তারপরেও আমাদের মনে হয় ফার্স্ট প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে আমাদের বোলাররা। আর ভাইয়া যদি বলি যে মুস্তাফিজকে নিয়ে, কিন্তু মুস্তাফিজ এই ম্যাচে থাকছেন না বলে কিন্তু অনেক আলোচনা সমালোচনা আমরা দেখেছি যে সবাই করছেন, দর্শকরা করেছেন, আমাদের ক্রিকেটের যারা সংশ্লিষ্ট আছেন তারাও কিন্তু অনেকেই অনেক মতামত দিয়েছেন। তো এই ক্ষেত্রে কি আপনার কি মনে হয় যে মুস্তাফিজ দলে ছিলেন না, সেই ক্ষেত্রে কি খুব একটা প্রভাব পড়েছে কিনা, বা মুস্তাফিজ নেই সে থেকে বাংলাদেশে খুব প্রভাবিত হয়েছিল কিনা? দেখেন মুস্তাফিজ কিন্তু বাংলাদেশের জন্য অ্যাসেট, নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য একটা অ্যাসেট। মুস্তাফিজ যে ওয়েতে পারফর্ম করে আসছে এবং লম্বা সময় ক্রিকেট খেলবে, স্বাভাবিকভাবে ওর টেক কেয়ার করাটা আমাদের যেরকম খুব বেশি জরুরি। ছোটোখাটো ইঞ্জুরি বা ধরনের ইঞ্জুরি নিয়ে
যদি আজকে খেলতো বা যেটা হয়তো সমাধান করছে তো হয়তো বড় ধরনের সমস্যায় পড়তে পারতো, ওই সবকিছু বিবেচনা করে ওকে স্টপ রাখা হয়েছে। তো এইটাই গুড সাইন আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেটের জন্য, যে আমরা দেখেন একটা সময় ছিল তামিম, সাকিব, মুশফিক এদের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট ছিল, ওরা থাকা ম্যাচ জেতা হয়তো আমরা চিন্তা করতে পারতাম না। এখন সময় এসেছে, দেখেন আমাদের অনেক ব্যাকআপ প্লেয়ার আছে, আমরা তামিম সাকিব ছাড়াও সিরিজ জিতেছি, আমরা এখন মুস্তাফিজ ওয়ান অফ দ্য বেস্ট বলার বাংলাদেশ ক্রিকেটের, এখন ওকে ছাড়াও বাংলাদেশের ব্যাকআপ অনেক বলার আছে, অনেক সবাই যখন প্রয়োজন সবাই পারফর্ম করছে। এইটাই কিন্তু আমাদের গুড সাইন বাংলাদেশ ক্রিকেটের জন্য, ব্যাকআপ অনেক ফাস্ট বলার আমাদের। এইটা আমাদের সবচেয়ে প্লাস পয়েন্ট, যেটা আমি বলবো যে আমরা কিছুদিন আগ পর্যন্ত আমরা চিন্তা করতে পারতাম না 3টা বা 4টা ফাস্ট বোলার নিয়ে আমরা আমাদের হোম কন্ডিশনে ক্রিকেট খেলবে, কিন্তু চিন্তা করতে পারতাম না। আমাদের স্পিনারাই সবসময় ডমিনেট করতো, স্পিনারাই মেইন রোল প্লে করতো। এখন কিন্তু ফাস্ট বোলাররা যে ওয়েতে পারফর্ম করছে, এইটা আমাদের ক্রিকেটের জন্য সবচেয়ে ভালো লক্ষণ আমি মনে করি। 2012 সালের পর আবারও এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। টাইগারদের দারুণ এই অর্জনে উল্লাসে ফেটে পড়েছে দেশের ক্রিকেট প্রেমীরা। নেচে গিয়ে টাইগারদের জয় উদযাপন করছেন সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর সহ ময়মনসিংহ ও চট্টগ্রামে টাইগারদের জয় আর রাস্তায় নেমে আসেন সমর্থকরা। এ ম্যাচের মতো ফাইনালেও শিরোপা জিতবে টাইগাররা, এমন স্বপ্ন এখন দেশের ক্রিকেট প্রেমীদের। আগের বাংলাদেশ আর এই বাংলাদেশ নাই, এখন বাংলাদেশ চেঞ্জ হয়ে গেছে। 2012 সালে যে বাংলাদেশ ছিল, আজকে যে বাংলাদেশ আমরা খেলা দেখলাম, আমরা ইনশাআল্লাহ অনুপ্রেরণা নিতে পারি, আমরা কাপ নিব ইনশাআল্লাহ। পাকিস্তানের সাথে যে জয়টা হচ্ছে, এটা আমাদের সবার আনন্দ উল্লাস, এটা আমরা অনেক বুক করতেছি। পাকিস্তানকে হারানোর মধ্য দিয়ে এই ভারতকে ধরিয়ে দেওয়া, আমি সবার কাছে দোয়া চাই, আমরা বাংলাদেশ আমাদের ময়মনসিংহের গর্বের ছেলে মাহমুদুল্লাহ রিয়াদের নেক্সট প্রত্যাশা এই এশিয়া কাপ আমাদের বাংলাদেশের কাছেই থাকবে। দর্শক, আপনাদেরকে আগে জানিয়েছি আমাদের সাথে আজকে কথা বলার জন্য উপস্থিত আছেন সানোয়ার হোসেন। আমরা আবারও যাচ্ছি তার কাছে। সানোয়ার ভাই, এবার যদি বলি যে বিশেষ করে পাকিস্তানের ব্যাটিং এর সময় আমাদের যে ফিল্ডিংটা ছিল, দুর্দান্ত আমরা ফিল্ডিং কিন্তু দেখেছি। বিশেষ করে প্রথম 2টা ম্যাচে আমরা যেভাবে আসলে ক্যাচ মিসের মহড়া দেখেছিলাম, সেক্ষেত্রে আজকের ম্যাচে পুরোপুরি ভিন্ন রূপ, মানে টোটাল একটা টিম ওয়ার্ক কিন্তু হিসেবে তারা কাজ করেছে পুরো ম্যাচের মধ্যে। তো এটাকে আপনি কিভাবে বলবেন যে ফিল্ডিং এইভাবে কামব্যাক করা? আমি এই কথাটা বলার আগে আমি একটু দর্শকদের যে ইমপ্রেশনটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। একটা সময় ছিল, দেখেন এই দর্শকরা কিন্তু আমাদের ক্রিকেটটা ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা রোল বলো, বড় ব্যাকআপ সাপোর্ট বলো দর্শকদের কথা, যেটা বলো একটা সময় ছিল কিন্তু আমরা রেগুলারই ম্যাচ হারতাম। ওই সময়টাও কিন্তু দর্শক ফুল ক্রাউড বাংলাদেশ কিন্তু সাপোর্ট করেছে, আমাদের খারাপ সময় ভালো সময় সবসময় সাপোর্ট করে আসছে। ওরা কিন্তু অনেক কষ্ট নিয়ে প্রতিটা ম্যাচ হেরেছি, অনেক কষ্ট নিয়ে কিন্তু বাড়ি ফিরেছে। কিন্তু আজকে ওই রিটার্নটা কিন্তু পাচ্ছে বা আমাদের ক্রিকেটাররা দিয়েছে, এবং এখন কিন্তু প্রতিটা ম্যাচেই মোস্টলি বাংলাদেশ কিন্তু ম্যাচ জিতছে, এবং বাংলাদেশকে এই হাসি মুখ নিয়ে এই যে উল্লাস নিয়ে বাড়ি ফিরছে, এটা কিন্তু প্রাউড ফিল করি যে একটা সময় আমরা অনেক কষ্ট হয়েছে বা কষ্ট করে মানে আমরা স্ট্রাগল করেছি, আমরা হেরেছি, কিন্তু এই রিটার্নটা সাকিব মুশফিকরা দিচ্ছে। এই দর্শকরা কিন্তু এটা প্রাপ্তিটা বিশাল একটা বড় ব্যাপার। আপনি যে জিনিসটা বলছিলেন যে ফিল্ডিং কতটা ইম্পর্টেন্ট আমাদের টিমের জন্য, আমি বলি যেটা হলো আপনারা দেখেন আমাদের যদি ওয়ার্ল্ড কাপের আগের হিস্ট্রি যদি মনে করেন, ওই সময় আমরা প্রচুর ম্যাচ লাস্ট ওয়ার্ল্ড কাপের আগের বছরটা কিন্তু খুব বাজে সময় গেছিল বাংলাদেশ ক্রিকেট। ওটার মেইন একটা রিজন ছিল বাংলাদেশে কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাচগুলি, ক্লোজ ম্যাচগুলি হেরেছে কিন্তু আমাদের ফিল্ডিং এর কারণে। ফিল্ডিং ওই সময় খুব বাজে সময় গেছে ফিল্ডিং এর, প্রতিটা নাসিরের মতো ফিল্ডার ক্যাচ মিস করেছে, অনেক ইজি ক্যাচও আমরা মিস করেছি, এরকম দেখেছি। কিন্তু আমাদের বাংলাদেশের চেঞ্জটা এসেছে কিন্তু ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ফিল্ডিং এর ইমপ্রুভমেন্টের পর থেকে। ওই পর থেকে কিন্তু বাংলাদেশ কিন্তু ফিল্ডিং এ কিন্তু অসাধারণ চেঞ্জ এসেছে, এবং ফিল্ডিং কতটা ইম্পর্টেন্ট আমরা দেখেন লাস্ট ম্যাচ যদি খেয়াল করে দেখেন, আমরা কিন্তু রান লাস্ট ম্যাচ যেটা বলছি শ্রীলঙ্কার এগেনস্টে কিন্তু আমরা খুব, যখন আমাদের চেঞ্জটা কখন থেকে আসছে দেখেন, আমরা কিন্তু সৌম্য প্রথম ওভারে ক্যাচ মিস করেছে, মাহমুদুল্লাহ ক্যাচ মিস করেছে, সৌম্যর একটা ক্যাচ কিন্তু পুরো টিমের সিনারিওটা চেঞ্জ করে দিয়েছিল। সৌম্যর এই অসাধারণ ক্যাচ কিন্তু টিমের মোটিভটা চেঞ্জ করে দিয়েছে। এরপর থেকে কিন্তু টোটাল টিম ইন্সপায়ার হয়ে কিন্তু অসাধারণ ফিল্ডিং করেছে, অসাধারণ পারফর্ম করেছে। আমার মনে হয় আজকের এই জয়ের পিছনে টোটাল ফিল্ডিং, আমার মনে হয় কখনই বাংলাদেশ কিন্তু স্পেস দেয় নাই, একটা টাইট সিঙ্গেল ক্লোজ চিকে সিঙ্গেল নিতে পারে নাই, বাউন্ডারি লাইনে কখনো একের জায়গায় 2 হয় নাই। এইটা কিন্তু আরো প্রেশারটা আরো বিল্ড আপ করেছে। বোলাররা যখন ভালো বোলিং করে, যখন যদি ফিল্ডাররা সাপোর্ট করে, তখন এই প্রেশারটা স্বাভাবিকভাবে আরো বেড়ে যায়। সেই মতে দেখেন আমরা যখন ব্যাটিং করেছি, আমরা কিন্তু অ্যাডভান্টেজটা পেয়েছি পাকিস্তানের কাছ থেকে। পাকিস্তানের যেই ফিল্ডিং, আমরা কিন্তু অনেক অ্যাডভান্টেজ পেয়েছি, অনেক রান পেয়েছি, যে মিস ফিল্ডিং এর কারণে, ফাম্বলের কারণে বা কিছু ওরকম মিস ফিল্ডিং ছিল। এবং যেটা আমাদের আজকে রেকর্ড থেকে দেখেন, আজকে কিন্তু বাংলাদেশ একটা এক্সট্রা রান দেয় নাই, সিঙ্গেল এক্সট্রা রান দেয় নাই। আর যদি সেম ওয়েতে পাকিস্তানে খেয়াল করেন, দেখেন এই প্রেশার মোমেন্টে ক্লোজ ম্যাচে যেই ওয়েতে নো বল করেছে, এক্সট্রা রান দিয়েছে, ফ্রি হিট দিয়েছে, এইগুলি কিন্তু প্লাস পয়েন্ট হয়ে গিয়েছে। এই জায়গাগুলি জেতার জন্য আসলে এইগুলি খুব বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশের এই জায়গাগুলি ফুল মার্ক দিতে হবে বাংলাদেশকে মনে হয়। সাকিব আল হাসানের
সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর এবার তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলবেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ। কাউন্টি ক্লাব সাসেক্সে ওয়ানডে ও টি-20-র জন্য নতুন মৌসুমে তাদের দলে খেলাতে মুস্তাফিজের সাথে চুক্তিও করেছে তারা। সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-20 ব্লাস্ট প্রতিযোগিতায় খেলবেন মুস্তাফিজ, সেই সাথে লন্ডন ওয়ানডে কাপেও খেলবেন বাংলাদেশের কাটার মাস্টার। বুধবার এমন ঘোষণা আসে সাসেক্সের পক্ষ থেকে। এদিকে চুক্তি স্বাক্ষরের পর মুস্তাফিজকে বিশ্ব ক্রিকেটের একজন প্রতিভাবান ক্রিকেটার হিসেবে উল্লেখ করেছেন সাসেক্সের কোচ মার্ক ডেভিস। এর আগে আসন্ন আইপিএল এর নিলামে সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের দলে ভিড়িয়েছে মুস্তাফিজকে। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি সানোয়ার ভাইয়ের কাছে। সানোয়ার ভাই, আমরা এবার যদি বাংলাদেশের ব্যাটিং এর কথা বলি, সৌম্যের কামব্যাক, আমরা 48 রানের, যদিও 2 রানের জন্য তার প্রথম 50টা আসলে সে পায়নি। এরপর যদি আমরা মুশফিকের রান ধরি, প্লাস মাহমুদুল্লাহ এবং মাশরাফির ম্যাচ ফিনিশিং, সবকিছু মিলে ব্যাটিংটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সবচেয়ে এটা টোটালটা খুব বেশি বড় ছিল না, খুব বেশি ছোট ছিল, 130, যেটা ছিল আমাদের মনে হয় একটা গুড স্টার্ট দরকার ছিল। গুড স্টার্ট যেটা পাকিস্তানের দরকার ছিল আর্লি ব্রেক থ্রো, আমাদের দরকার ছিল একটা ভালো স্টার্ট, যেটা হয়তো আমাদের উইকেট পড়লেও সৌম্য কিন্তু এটা কন্টিনিউ অপোনেন্টকে ডমিনেট করেছে এবং ও স্ট্রোক খেলে গিয়েছে, যেটা হয়তো প্রেশারটা সবসময় অপোনেন্ট বোলারদের উপর রেখেছে, যেটা খুব বেশি দরকার ছিল। এবং সৌম্যর জন্য খুব একটা আইডিয়াল প্লেস ছিল, কারণ সৌম্যটা খুব ভালো শেপে ছিল না। আমার মনে হয় প্ল্যাটফর্মটা সৌম্য তৈরি করে দিয়েছে, যেহেতু যদিও মাঝখানে একটা প্রেশার পড়েছিল, তারপরে বলবো যে এটা মাহমুদুল্লাহ এই টুর্নামেন্টে ও পুরো টুর্নামেন্টে কিন্তু এত অসাধারণ ফিনিশ করেছে প্রতিটা ম্যাচে, এইটা মনে ওকে ক্রেডিট দিতে হবে। সবসময় আমরা জানতাম আইডিয়াল ব্যাটসম্যান, কিন্তু এত ভালো ফিনিশার, যেটা কিন্তু প্রমাণ করেছে যে এই জায়গায় ব্যাটিং করে এই ধরনের একটা ব্যাটসম্যান আমাদের খুব দরকার ছিল। আর মাশরাফির কথা, মাশরাফি তো যে মানে ওর যে সাহস, এটা আসলে সব নামার পরে আসলে অন্যরকম একটা স্পিরিটও চলে আসছিল সবার মধ্যে। ম্যাচটা কিন্তু ওই সময় কিন্তু আমাদের ফুল প্রেশার ছিল, ও নামার পর 2টা বলে কিন্তু ম্যাচের সিনারিওটা চেঞ্জ করে দিয়েছে, প্রেশারটা অপোনেন্টকে দিয়ে দিয়েছে। আমার মনে হয় ওইটাই কিন্তু চেঞ্জ করে দিয়েছে। এবং মাহমুদুল্লাহ এবং মাশরাফি যেই ওয়েতে ফিনিশ করেছে, আমার মনে হয় এইটা হয়তো বা মিঠুন আসলে হয়তো ডিফারেন্ট হতে পারতো। মাশরাফি, এই জন্য ক্রেডিটটা মাশরাফি দিতে হবে। আর সেক্ষেত্রে তামিম আসলে আসার পরে তার কাছে কিন্তু ভালো প্রত্যাশা ছিল, যেহেতু পিএসএল এবং বিপিএল দুইটাতে সে ভালো খেলেছে, কিন্তু কারণ 15টা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টের ক্ষেত্রে সে কিন্তু 6টা তার 50 আছে সেখানে, নো ডাউট। কারণ তামিমের মনে বেস্ট টি-20 ফরম্যাটে মানে বেস্ট মানে ফর্মে আছে, এবং লাস্ট বিপিএল থেকে শুরু করে পিসিএল সব জায়গায় অসাধারণ পারফর্ম করেছে। তবে মাঝখানে তামিম কিন্তু এটা মানতে হবে, তামিম কিন্তু বেশ কিছুদিন ক্রিকেটের বাইরে ছিল, এসে প্র্যাকটিস শুরু হয়েছে। আশা করি যে আজকে হয়নি, হয়তো ফাইনালে তামিমের ওই ম্যাচটা বাকি রইল। আচ্ছা ভাই, এবার যদি আমরা সব শেষের দিকে বলি যে ওয়ানডের পরে টি-20তে বাংলাদেশের উত্থানটা এশিয়া কাপের মাধ্যমে যদি বলি, যেহেতু এর আগে আমরা 10 নম্বরে ছিলাম টি-20 র্যাঙ্কিংয়ে, সেই হিসেবে আমাদের উত্থান, এবং ফাইনালে ভারতের প্রতিপক্ষ, আবারও আমরা প্রথম ম্যাচের পরে আবারও ফাইনালে এসে আবার ভারতকে পাচ্ছি, তো সবকিছু মিলে আপনার দেখেন, আমরা যদি ভারতকে পাচ্ছি, ভারতের সাথে যেহেতু যদি আমরা ফার্স্ট ম্যাচ হেরেছি, বাংলাদেশ ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু যে ইন্ডিয়ার পারফরমেন্স দেখেন, ইন্ডিয়া কিন্তু আমাদের বেস্ট সাইড, মানে রিসেন্ট পারফরমেন্স দেখেন, সবকিছুই প্রিভিয়াস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল টি-20 ক্রিকেটে, এবং অনেক এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান, বোলিং সব ডিপার্টমেন্ট মিলেই অনেক স্ট্রং সাইড। তবে একটা জিনিস খেয়াল রাখেন, দেখেন লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু চ্যাম্পিয়ন হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা কিন্তু ফেভারিট ছিল না ইন্ডিয়া ফেভারিট ছিল, এবং এইখানেই খেলা হয়েছিল, যেটা হয়তো ডিসেন্ট টোটালও করতে পারেনি। ইন্ডিয়া অসাধারণ পারফর্ম করেছিল টোটাল টুর্নামেন্টে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা, তো ওই ম্যাচে কিন্তু খুব ভালো করতে পারেনি। আমি চাই বাংলাদেশ কনফিডেন্ট, বাংলাদেশ যে ওয়েতে পারফর্ম, বোলাররা কিন্তু অসাধারণ ফর্মে আছে, অসাধারণ ভালো পারফর্ম করছে। আমার ব্যাটসম্যানরা যদি যে ফর্মে এসেছে, আমার মনে হয় ইন্ডিয়ার জন্য এটা প্রেশার হবে। ইন্ডিয়া কিন্তু লাস্ট সিরিজ দেখেন, এই ধরনের কন্ডিশনে কিন্তু আমরা সিরিজ জিতেছিলাম, ইন্ডিয়াকে ডমিনেট করেছি। আমি শিওর যে বাংলাদেশ, আমার মনে হয় ফুল কনফিডেন্স নিয়ে মাঠে নামে, বাংলাদেশের থেকে ইন্ডিয়ার প্রেশারটা কিন্তু বেশি থাকবে অবশ্যই। আমার মনে হয় গিভেন ডেতে বাংলাদেশ যে কোনো ম্যাচকেই জেতার সামর্থ্য রাখে। আশা করি এই টুর্নামেন্ট আমরা ভালোভাবে শেষ করব। তো আমরা আসলে সবাই একই আশাবাদ ব্যক্ত করছি যে ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতে প্রথমবারের মতো আসলে এশিয়া কাপের শিরোপাটা আমাদের কাছে রেখে দিতে পারবো। তো সানোয়ার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, খেলার সময় আরো থাকছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল সহ জাহিদ, সোহেল ও ইয়াসিন। সতর্ক করা হলো ইয়ামিন, মিশু ও গোলরক্ষক শহীদুলকে। এবং রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামবে আর্সেনাল, লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও ইউনাইটেডের মতো বড় দলগুলো। লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ লেভান্তে। এবারের এশিয়া কাপের নবম ম্যাচে ভারতের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত। ভারত এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করায় ও আরব আমিরাত আসর থেকে বিদায় নেয় একেবারে গুরুত্বহীন হয়ে পড়েছে এই ম্যাচটি। মিরপুরের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়।
আসলে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করা ভারত এই ম্যাচে বিশ্রাম দিতে পারে দলের বেশ কিছু অপরিহার্য ক্রিকেটারকে। সেই তালিকায় থাকার সম্ভাবনা রয়েছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। সেক্ষেত্রে অধিনায়কত্বের দায়িত্ব পড়বে বিরাট কোহলির ওপর। আর উইকেটের পেছনে দাঁড়ানোর জন্য একাদশে ঢুকতে পারেন পার্থিব প্যাটেল। ইনজুরিতে থাকা রোহিত শর্মাকেও এই ম্যাচে সেরা একাদশে না দেখার সম্ভাবনাই বেশি। তার জায়গায় খেলতে প্রস্তুত আছেন আজিঙ্কা রাহানে। তবে শিখর ধাওয়ানের ইনজুরি ছোটখাটো হলেও তার একাদশে থাকার সম্ভাবনাই বেশি। অন্যদিকে পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ বোলিং পারফরমেন্স করা আরব আমিরাত অঘটনের জন্ম দিয়েই চায় আসর শেষ করতে। আকিব জাভেদের অধীনে নিজেদের বোলিং লাইন আপকে মূল শক্তি হিসেবে ধরেই ভারতীয়দের কুপোকাত করতে চায় আনোয়ার জাভেদরা। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর খবর। চতুর্থ রাউন্ডে দ্বিতীয় দিনের খেলা শেষে কক্সবাজারের একাডেমি গ্রাউন্ডে উত্তরাঞ্চলের চেয়ে নিজেদের প্রথম ইনিংসে 49 রানে পিছিয়ে আছে দক্ষিণাঞ্চল। আরেক ম্যাচে মধ্যাঞ্চলের চেয়ে নিজেদের প্রথম ইনিংসে 459 রানে পিছিয়ে আছে পূর্বাঞ্চল। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 8 উইকেটে 588 রান তুলে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। আগের দিনে 321 রান আর হাতে 6 উইকেট নিয়ে দ্বিতীয় দিনে মধ্যাঞ্চলের হয়ে ব্যাট করতে নামেন রাকিবুল ও তানভীর। দুজনে মিলে স্কোরবোর্ডে এদিন যোগ করেন 210 রান। ফার্স্ট ক্লাস ক্রিকেটে আরও একটি ডাবল সেঞ্চুরি তুলে নেন রাকিবুল হাসান, আর তানভীর তুলে নেন ষষ্ঠ সেঞ্চুরি। ব্যক্তিগত 228 রান তুলে দলীয় 531 রানে রাকিবুল সাজঘরে ফেরার পর তানভীরও বেশিক্ষণ টিকে থাকেন উইকেটে। 110 রান করে দলীয় 542 রানে আউট হন তানভীর। এরপর দলীয় 568 রানের মধ্যে শরীফুল্লাহ ও মোহাম্মদ শরীফ আউট হবার পর 2 উইকেট হাতে থাকতেই 588 রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। নিজেদের প্রথম ইনিংসে এরপর ব্যাট করতে নেমে শুরুতেই সাদমানকে হারিয়ে হোঁচট খায় পূর্বাঞ্চল। এরপর মমিনুলের অপরাজিত 87 ও ইমতিয়াজের অপরাজিত 35 রানে ভর করে 129 রান করে দিন শেষ করে পূর্বাঞ্চল। ধর্মশালায় ভারতের বিপক্ষে টি-20 বিশ্ব আসরে পাকিস্তানকে ম্যাচ না খেলার পরামর্শ দিলেন আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানি। বিভিন্ন দেশের উদাহরণ টেনে এহসান মানি বলেন, খেলোয়াড় ও কর্মকর্তাদের জীবনের ঝুঁকি নেওয়া উচিত হবে না পিসিবির। যদিও ভারত পাকিস্তান ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে কলকাতায় বা মোহালিতে আয়োজন করার চেষ্টা করছে। 2 দিন আগে হিমাচলের মুখ্যমন্ত্রী পাকিস্তানকে নিরাপত্তা দিতে আপত্তি প্রকাশের পর ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশা। সেই সাথে যোগ দেন কংগ্রেস নেতা। এবারও নিরাপত্তার অজুহাত। কিছুদিন আগে জঙ্গি হামলায় হিমাচলে 2 সেনা সদস্য নিহত হওয়াকে কেন্দ্র করে পাকিস্তান বিরোধী আবেগ সৃষ্টি হয়েছে হিমাচলে। এছাড়াও ধর্মশালার কাছে কাংরা ভ্যালিতে অনেক সেনা সদস্যের আবাস, যাদের অনেকেই অংশ নিয়েছে কার্গিল যুদ্ধে। এমন অবস্থায় পাকিস্তানকে নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী। আর সার্বিক পরিস্থিতিতে ধর্মশালায় পাকিস্তানকে ম্যাচ না খেলার আমন্ত্রণ জানালেন আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানি। তিনি উদাহরণ টেনে বলেন, অস্ট্রেলিয়া হলে নিরাপত্তার অজুহাতে এরই মধ্যে ম্যাচ বা সফর বাতিল করত। এদিকে আসন্ন টি-20 বিশ্ব আসরের সবচেয়ে হট ফেভারিট দল সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, এমনটাই বিশ্বাস ক্যারিবীয়দের বোলিং কোচ কার্টলি অ্যামব্রোসের। 8 মার্চ ভারতের বিভিন্ন ভেন্যুতে শুরু হবে ধুমধারাক্কার টি-20 বিশ্ব আসরের শ্রেষ্ঠত্বের লড়াই। মাঠের লড়াইয়ের আগে বাগযুদ্ধে প্রতিপক্ষকে কুপোকাত করছেন কোচ ও সাবেক ক্রিকেটাররা, তুলে ধরছেন নিজেদের দলের সম্ভাবনা। ক্যারিবীয় দলের বোলিং কোচ ও সাবেক পেসার কার্টলি অ্যামব্রোস বলেন, বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ দলটি সময়ের সেরা টি-20 দল। কারণ ক্যারিবীয় দলে বেশ কিছু খেলোয়াড়রা রয়েছে যারা ছোট ফরম্যাটের ম্যাচে অসাধারণ দাপট দেখাচ্ছে বিভিন্ন দেশের টি-20 টুর্নামেন্টেও। আন্দ্রে রাসেল, স্যামুয়েল ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভো সময়ের অন্যতম সেরা টি-20 ক্রিকেটার উল্লেখ করে অ্যামব্রোস বলেন, এই দলের হাত ধরে আবারও ফিরতে পারে টি-20 বিশ্বকাপের শিরোপা। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তি পেলেন জাতীয় দলের 7 ফুটবলার। তবে জাতীয় দল থেকে নিষিদ্ধ হলেও খেলবেন ঘরোয়া ফুটবল লিগে। জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম এবং জাহিদ হোসেনকে 1 বছরের জন্য নিষিদ্ধ করেছে বাফুফে। তবে 6 মাসের জন্য জাতীয় দলের বাইরে থাকবেন ইয়াসিন খান এবং সোহেল রানা। এছাড়াও আতিকুর রহমান মিশু, ইয়ামিন মুন্না ও গোলরক্ষক শহীদুল আলম সোহেলকে সতর্কতামূলক চিঠি দিতে বলেছে বাফুফে। সাব ফুটবলে সীমাহীন ব্যর্থতা প্রশ্ন তোলে ফুটবলারদের সামর্থ্য নিয়ে। লাল সবুজের প্রতিনিধিত্ব করা মামুনুল জাহিদদের দেশপ্রেমের ঘাটতির গুঞ্জনেও ডালপালা গজায়। মরার উপর খরার ঘা শেখ আসলামের সেই তির্যক মন্তব্য, অতঃপর পদত্যাগ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গড়ে তোলা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির রিপোর্টেই পাল্টে যায় গতিপথ। তবুও আশা করা হচ্ছিল জরিমানা গুণে জর্ডানের বিপক্ষে ম্যাচে ফিরতে পারেন ফুটবলাররা। কিন্তু বিধিবাম বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাহী কমিটির সভায় শাস্তি দেওয়া হলো ফুটবলারদের। ইয়াসিন খান এবং সোহেল রানা এই দুজনের অভিযোগের আমরা সত্যতা পেয়েছি এবং সেই ভিত্তিতে এই দুজনকে আমরা জাতীয় দল থেকে 6 মাসের সাসপেনশন দিচ্ছি। মামুনুল ইসলাম মামুন এবং জাহিদ এই দুজনের বিরুদ্ধে অভিযোগ আমরা অত্যন্ত গুরুতর পেয়েছি। তাদেরকে আমরা জাতীয় দল থেকে
1 বছরের সাসপেনশন দিচ্ছি। জাতীয় দলের কোনো খেলাতে তারা অংশগ্রহণ করতে পারবে না। তবে শাস্তির খবরে বিস্মিত জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম। প্রতিক্রিয়া জানাতে গিয়ে রীতিমতো ফুঁসে উঠেছেন দেশসেরা এই মিডফিল্ডার। অন্যায় করি নাই, এই অন্যায়ের দায় নিয়ে এখন আমার সাসপেনশন আর হলো বাংলাদেশে 10 বছর 10 ইয়ার্স সার্ভিস দেওয়ার পর তার প্রতিদান দিল, গিফট দিল আমাকে। এদিকে শাস্তি মেনে নিয়েছেন আরেক ফুটবলার ইয়ামিন মুন্না। আমি আমার নিজে থেকেই শুধরানোর চেষ্টা করবো এটা নেক্সট টাইম না হওয়ার জন্য। আর আমি যখনই ন্যাশনাল ক্যাম্পে থাকি তখন নিজেরই চিন্তা করে থাকি যে কিভাবে নিজের ডিসিপ্লিনটা ঠিক রাখা যায়। ক্রমান্বয়ে পিছিয়ে পড়ছে দেশের ফুটবলের সাফল্য। এক সময়ের সফলতার গল্প এখন বইয়ের মলাটে বন্দী। ঝিমিয়ে পড়া ফুটবলের জন্যই এটা কি অশনি সংকেত? রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামবে সব জায়ান্ট ক্লাবগুলো। রাত 2:45 এমিরেটস স্টেডিয়ামে সোয়ানসি সিটিকে আতিথ্য দিবে আর্সেনাল, আর রাত 2টায় অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। একই সময় ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে ওয়াটফোর্ডের বিপক্ষে। মাত্রই লিগ কাপের ফাইনালে লিভারপুলকে টাই ব্রেকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে ম্যানচেস্টার সিটি। দলের ফুটবলারদের মাঝেও ফিরে এসেছে আত্মবিশ্বাস। লিগ কাপের পর এবার ইপিএলেও মুখোমুখি হচ্ছে এ দুই ইংলিশ জায়ান্ট। লিগ কাপ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এবার ইপিএলেও জয়ের ধারায় ফিরতে চায় ম্যানচেস্টার সিটি। এ মৌসুম শেষে দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির, তাই ফুটবলাররাও মুখে আছে কোচকে ভালো কিছু উপহার দিতে। ম্যাচটা অ্যানফিল্ডে হওয়ায় বাড়তি চাপে থাকবে সিটিজেনরা, কারণ এখন পর্যন্ত ইপিএলে অ্যানফিল্ডে হওয়া 12 ম্যাচের একটিতেও লিভারপুলকে হারাতে পারেনি সিটিজেনরা। অন্যদিকে লিগ কাপে হারের শোধ নিতে চাইবে লিভারপুলও। ক্লাব দায়িত্ব নেওয়ার পর এখনো তেমন সাফল্য পায়নি অলরেডরা। 26 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে শিরোপার আশাও প্রায় শেষ তাদের। তবে এখনই হাল ছাড়তে চান না ক্লাব। শীর্ষ 4 থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা ধরে রাখতে চান তিনি। এদিকে এদু দলের চেয়ে বেশ ভালো অবস্থায় আছে আরেক জায়ান্ট আর্সেনাল। 27 ম্যাচে 54 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গানাররা। পয়েন্ট টেবিলে শ্রেষ্ঠত্বে দৌড়ে এগিয়ে যেতে সোয়ানসি সিটির বিপক্ষে এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ তাদের জন্য। তবে গেল ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে আর্সেনাল। এই ম্যাচে যাতে তেমন কিছু না হয় সেজন্য শিষ্যদের বাড়তি সচেতন হওয়ার পরামর্শ দিয়ে রেখেছেন কোচ। যদিও ইনজুরি কারণে এই ম্যাচে গানার বস দলে পাবেন না চেম্বারলাইন, থমাস রস্তিকি, উইলশিয়ার ও ক্যাজেরোলাকে। দু দলের মুখোমুখি শেষ 5 দেখায় 2টি করে জয় আছে সোয়ানসি সিটি ও আর্সেনালের। একটি ম্যাচ হয়েছে ড্র, তাই পরিসংখ্যান কিন্তু ভালোই চোখ রাঙাচ্ছে গানারদের। রাতের আরেক ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে ওয়াটফোর্ডকে আতিথ্য দিবে ম্যানচেস্টার ইউনাইটেড। সাম্প্রতিক সময়টা দারুণ কাটছে রেড ডেভিলদের। দুঃসময় কাটিয়ে পয়েন্ট টেবিলেও একটু একটু করে আধিপত্য বাড়াচ্ছে ভ্যান হলের শিষ্যরা। ওয়াটফোর্ডের বিপক্ষে ম্যাচের আগে রেড ডেভিলদের বাড়তি স্বস্তি যোগাবে আর্সেনালকে হারানোর সুখস্মৃতি। তবে ইনজুরিও চিন্তায় ফেলেছে ভ্যান হলকে। ফর্মে থাকা ওয়াটফোর্ডের বিপক্ষে এ ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা আছে অ্যান্থনি মার্শাল ও ক্রিস স্মলিং এর। পারভিন আক্তার, সময় সংবাদ। এবার লা লিগার খবর। লা লিগায় শিরোপার ক্ষীণ আশা ধরে রাখার ম্যাচে লেভান্তের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সাদিও কুইদাদ ডি ভ্যালেন্সিয়ায় দু দলের ম্যাচটি শুরু হবে আজ রাত 2টায়। মাত্র কদিন আগেই সান্তিয়াগো বার্নাবুতে মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদান দায়িত্ব নেয়ার পর ঘরের মাঠে এই প্রথম হারের স্বাদ পেয়েছে মাদ্রিদিস্তানরা। এ হারে শিরোপার দৌড় থেকে আরও পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এখন 12 পয়েন্ট, আর দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকোর চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে আছে তারা। 26 ম্যাচে 54 পয়েন্ট নিয়ে লস ব্লাঙ্কোসরা আছে তৃতীয় স্থানে। এ ম্যাচে লেভান্তেকে হারিয়ে ব্যবধান কমানোর লক্ষ্য রিয়ালের। করিম বেনজেমা ছাড়া দলে ইনজুরি সমস্যাও নেই খুব একটা। বেনজেমার পরিবর্তে এই ম্যাচে খেলতে পারেন বোরজা মেরুবার। ইনজুরি আছে লেভান্তে শিবিরেও। গুরুত্বপূর্ণ এই ম্যাচে লেভান্তে কোচ দলে পাবেন না ডেভিড নাভারো ও পেদ্রো লোপেজকে। ম্যাচের আগে পরিসংখ্যান থেকে স্বস্তি পেতে পারে জিনেদিন জিদান। দু দলের শেষ 5 ম্যাচের একটিতে রিয়ালের বিপক্ষে জয় পায়নি লেভান্তে। আর্থিক নিয়ম শৃঙ্খলা ভঙ্গের কারণে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। উয়েফা গভর্নিং বডির পক্ষ থেকে জানানো হয়েছে, গেল জানুয়ারিতে আর্থিক নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেছে তুরস্কের ক্লাবটি। সেই অনুযায়ী ক্লাবটিকে 2 বছরের জন্য নিষিদ্ধ করে ইউরোপ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বর্তমানে তুরস্কের সুপার লিগ চ্যাম্পিয়ন গালাতাসারে নিজ দেশের টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে 5ম স্থানে অবস্থান করছে। 2000 সালে উয়েফা কাপের ফাইনালে আর্সেনালকে পেনাল্টিতে হারিয়েছে দলটি। এদিকে সকল প্রকার ফুটবল থেকে 6 বছরের জন্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন উয়েফার প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস CAS এর আদালতে এই আপিল করেন তিনি।
ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারের সাথে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ প্রমাণিত হয় নিষেধাজ্ঞার কবলে পড়েন প্লাতিনি। সেই সঙ্গে ফুটবলের সাথে সংশ্লিষ্ট সকল প্রকার কর্মকাণ্ড থেকে 6 বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধেই আপিল করলেন সাবেক এই উয়েফা প্রধান। কেনিয়ার অ্যাথলেটদের ডোপিং এর সমস্যাটা অনেক বড় বিষয় বলে মন্তব্য করেছেন 2012 লন্ডন অলিম্পিকের 800 মিটারের দৌড়ে রেকর্ড করা স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ডেভিড রুডিশা, যার ফলে মিডলে ও দীর্ঘ দূরত্বের দৌড়ে ট্র্যাক কাঁপানো কেনিয়ার অ্যাথলেটদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন তিনি। এ পর্যন্ত 3 বছরে প্রায় 40 জন অ্যাথলেট ডোপিং এর অভিযোগে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির নিষেধাজ্ঞার কবলে পড়েছে। আর তাই পূর্ব আফ্রিকার এই দেশটির অলিম্পিক অ্যাসোসিয়েশনের নানান দুর্নীতির সাথে অ্যাথলেটদের বারবার নিষেধাজ্ঞার কবলে পড়ায় হতাশা জানিয়েছেন রুডিশা। এদিকে রিও অলিম্পিকের আগেই এপ্রিলের মধ্যে ডোপিং প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সময়সীমা বেঁধে দিয়েছে WADA। আমি মনে করি ডোপিং এর বিষয়টি পুরো দেশের জন্যই অপমানের, তাই আমাদের সরকার, ফেডারেশন সহ সবাইকে একসাথে কাজ করতে হবে। পাশাপাশি এ বিষয়ে সচেতনতা বাড়াতে অ্যাথলেটদের শিক্ষা ও প্রশিক্ষণেরও প্রয়োজনীয়তা রয়েছে। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। Goes for the big shot. They win it, Bangladesh, and they win it in style. They're in the final. What a performance! What a performance from this team that grows with confidence and in stature in world cricket every single day. বাঘের থাবায় তছনছ পাকিস্তান। 2012 সালের প্রতিশোধ নিয়ে এশিয়া কাপের স্বপ্নের ফাইনালের মঞ্চে বাংলাদেশ। মাশরাফিরা 5 উইকেটে হারালো আফ্রিদিদের। উল্লাসে মাতোয়ারা টাইগার ভক্ত সমর্থকরা। বাংলাদেশ হচ্ছে টাইগার, আর আমরা এবার টি-20 বিশ্বকাপ নিবই। এখন বাংলাদেশ অনেক শক্তিশালী, আশা করি ইন্ডিয়ার বিপক্ষে আমরা জিতবই। এই এশিয়া কাপ আমাদের বাংলাদেশের কাছেই থাকবে। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়ের।